বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অগাস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনূসকে চিঠি ট্রাম্পের। মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। গাজায় দ্রুতই হতে পারে যুদ্ধবিরতি জানালেন ট্রাম্প। ফিলিস্তিন রাষ্ট্র হলেও নিরাপত্তা থাকবে ইসরায়েলের হাতে বললেন নেতানিয়াহু। দখলদার বাহিনীর বর্বর হামলায় নিহত 53। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের। নেতানিয়াহুর বিরুদ্ধে পেজেশকিয়ানকে হত্যা চেষ্টার অভিযোগ। এবং দুর্যোগের কবলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ। ভয়াবহ বন্যায় টেক্সাসে প্রাণহানি ছাড়ালো 100। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি, জ্বলছে সিরিয়াও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যে ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে 30 এবং মিয়ানমার ও লাওসে 40% পর্যন্ত শুল্ক বসছে 1 আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো 12টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশি পণ্যে ৩৫% মার্কিন শুল্ক কার্যকর হলে চাপে পড়বে রপ্তানি খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কার কথা জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, 5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া শুল্ক আরোপ অযৌক্তিক। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, শুল্ক ইস্যুতে এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 10 ও 11 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। চলতি বছর এপ্রিলে দেশে দেশে পাল্টা শুল্ক আরোপ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% ট্যারিফ আরোপ করা হয়। তৈরি পোশাক রপ্তানি নিয়ে তৈরি হয় শঙ্কা। এর পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করতে চিঠি লেখেন ডোনাল্ড ট্রাম্পকে। এতে সাড়াও মেলে। দর কষাকষি শুরু করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সকল পণ্যের উপর শুল্ক কমানো সহ দেশে মার্কিন বিনিয়োগ ও তাদের বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে সহায়তার আশ্বাস দেয় সরকার। এত কিছুর পরও বাংলাদেশি পণ্যে প্রচলিত 15% শুল্কের উপর বাড়তি আরও 35% ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে।
এমন বাস্তবতায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, নতুন শুল্ক নীতি কার্যকর হলে প্রতিযোগিতায় টিকতে না পেরে মার্কিন বাজার থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। আমরা জানি চীনের কাছেও যাবে। তবে অর্থ উপদেষ্টা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $5 বিলিয়ন, তাই 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল, আর ট্যারিফ অপরিবর্তিত থাকলে আছে বিকল্প পরিকল্পনাও। আমরা আশা করি ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। আমরা যে শুধু ইউএস এর উপরই ডিপেন্ডেন্ট তা না, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশেই আমরা পাঠাচ্ছি, নতুন নতুন মার্কেট এমার্জ করতেছে, আমরা জাপানে প্রচুর পাঠাচ্ছি, সাউথ কোরিয়ায় পাঠাচ্ছি। আমরা আশা করছি যে আমরা যে কোনো ধরনের হেডউইন্ড যেটাই আসুক সেটাকে আমরা ফেস করতে পারবো। এছাড়া তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমাতে রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার। আমরা খুব নিবিড়ভাবে করেছি। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন সংকট ঘিরে দ্রুত ইতিবাচক সমাধানের আশার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে সুর বদলালেও নিরাপত্তা নিজেদের হাতে রাখতে চান নেতানিয়াহু। একই সঙ্গে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন তিনি। 6 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন সংকট সমাধানে আলোচনা করেন দুই নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দ্রুতই সমাধানে পৌঁছাতে পারে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে এবার কিছুটা নমনীয় নেতানিয়াহু, তবে রয়ে গেছে ধোঁয়াশাও। অতীতে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করলেও এবার তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্র হলেও তার হাতে কোনো নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। এদিকে গাজা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ফিলিস্তিনিদের হাতেই ছেড়ে দিলেন নেতানিয়াহু। বললেন, ফিলিস্তিনিরা থাকতে চাইলে থাকতে পারে, তবে গাজা ছেড়ে যেতে চাইলে সেই সুযোগও দিতে হবে বলেও জানান নেতানিয়াহু। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এমন কিছু দেশের সঙ্গে আলোচনা করছে যারা গাজার বাসিন্দাদের পুনর্বাসনে আগ্রহী। এ পরিকল্পনার প্রতি সমর্থন জানালেও দ্বিরাষ্ট্র সমাধান প্রসঙ্গে অনিশ্চয়তার কথা জানান ট্রাম্প। আমরা আশপাশের দেশগুলোর সঙ্গে আলোচনা করছি, প্রতিটি দেশের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। তারা সবাই গাজাবাসীদের পুনর্বাসনে আগ্রহী, তাই আশা করছি নিশ্চয়ই ভালো কিছু ঘটবে। বৈঠকের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপত্র হস্তান্তর করেন নেতানিয়াহু। জানান, গাজা যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা এবং ইরান ইস্যুতে সক্রিয় নেতৃত্ব দেওয়ার জন্যই এই মনোনয়ন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বাস্তবায়নে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত হয়েছেন আরও 53 জন। এদিকে উপত্যকাটির উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 5 ইসরায়েলি সেনা, আহত আরও 14। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হামাসের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইয়ামার বেন গাভির। গাজার উত্তরাঞ্চলের রাস্তার পাশের একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার পর অবরুদ্ধ উপত্যকায় অভিযানের মাত্রা আরও জোরদার করতে পারে নেতানিয়াহু বাহিনী। এর প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির দোহায় হামাসের সঙ্গে আলোচনা করতে পাঠানো প্রতিনিধি দলকে অবিলম্বে ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অবরুদ্ধ উপত্যকায়
যুদ্ধবন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন মার্কিনীরা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের টাকা চলমান সংঘাতের পেছনে খরচ করা হচ্ছে। গাজার মানুষ যেভাবে মারা যাচ্ছে তা আমার সহ্য হচ্ছে না। এ যুগে দাঁড়িয়েও এমন ঘটনা ঘটছে, এটা অবিশ্বাস্য। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে। অন্যদিকে গাজা অধিগ্রহণের পর অঞ্চলটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় কাজ করছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে ইসরায়েলের ব্যবসায়ীদের নেতৃত্বে পরিচালিত এবং বোস্টন কনসাল্টিং গ্রুপের অর্থনৈতিক মডেল ব্যবহার করা হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছেন। এদিকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান ইরানি প্রেসিডেন্ট। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আস্থার ঘাটতি থাকলেও রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে। সাক্ষাৎকারে পেজেশকিয়ান সরাসরি অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল, যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি তার। এছাড়া তিনি আরও বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, সেই সময় তেল আবিবকে হামলার অনুমতি দিয়েছিল ওয়াশিংটন। ফলে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা নিয়ে দ্বিধা প্রকাশ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে নেতানিয়াহুর প্ররোচনায় যেন যুদ্ধের পথে ট্রাম্প না হাঁটেন, সেই আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, সময় উপযোগী মনে হলে ইরানের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা রয়েছে তার। ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। আমি চাই সঠিক সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তাদের নিজেদের গড়ে তোলার একটা সুযোগ দেওয়া উচিত। আমি চাই ইরান যেন শান্তিপূর্ণভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে কূটনৈতিক দরজা যে এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, সেই ইঙ্গিতই দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প, পার্ক, মানুষের জীবন। আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরও কেন এত প্রাণহানি? কেন ক্যাম্প থেকে সময় মতো সরিয়ে নেওয়া হয়নি শতাধিক শিশুকে? প্রশ্ন উঠছে প্রস্তুতির ঘাটতি নিয়েও। এর মাঝেই বন্যার প্রসঙ্গ উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিল কাউন্টি অঞ্চলের গুয়াদালুপ নদী, যেটির পাশের পার্ক ছুটির দিনে মুখর হয়ে ওঠে শিশুসহ নানা বয়সী মানুষের সমাগমে। স্থানীয় সময় শুক্রবার ভোরে মাত্র 3 ঘন্টায় নদীর পানি 2 মিটার থেকে বেড়ে দাঁড়ায় 9 মিটারে, যা ছিল পানি বৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। স্থানীয় এক বাসিন্দা জানান, শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছেন 19টি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা। অ্যাকুওয়েদারের প্রধান জানিয়েছেন, বন্যার আগাম সতর্কতা 3 ঘন্টা আগেই জারি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যারা শিশুদের দায়িত্বে ছিলেন তারা সতর্কতাগুলো দেখে কি ব্যবস্থা নিয়েছিলেন? স্থানীয়রা জানান, গভীর রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখনই পানির ঢল নামে। শিশুদের মধ্যে কেউ কেউ সাহায্যের জন্য ডেকেছিল, বাকিরা ভেসে গেছে। দুর্যোগের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষ দিয়ে বামপন্থীরা মিথ্যাচার করছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সময়মতো সতর্কবার্তা দিয়েছিল, তাই ট্রাম্প প্রশাসন দোষী নয়। এদিকে ট্রাম্প শুক্রবার কেরভিল যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্র্যাটরা বলছেন, পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বাজেট কাটছাটের প্রভাব ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের উত্তরের বেশ কিছু এলাকায় কোমর সমান পানি জমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই যেতে হয় কর্মস্থলে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 24 ঘন্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। রাতভর তুমুল বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই জলাবদ্ধতায় বিপর্যস্ত শহর কলকাতা। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
শহরের বিধান সরণি, শ্যামবাজার, হাতিবাগান, এন্টালি, বেহালা চৌরাস্তা, লেক গার্ডেন্স, হরিদেবপুর, কসবা, টালিগঞ্জ, ট্রাম ডিপো সহ একাধিক জায়গায় দেখা দেয় ভারী জলাবদ্ধতা। রাস্তায় পানি জমায় ব্যাহত হয় যান চলাচল, এতে ভিড় বাড়ে মেট্রোতে। এখানে এতটাই জল জমে যে থানাতে অলরেডি একটা নৌকা রাখা থাকে এই জলের সময়। যখনই অফিস যাই আমরা ভিজে যাই, এইরকম জল ভেঙে যায়, গাড়ি আসতে চায় না। জল জমলে এদিকে বৃষ্টি হলে জল জমেই এখানে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় কলকাতায় গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 96.4 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চেতলা ও কাশীপুর অঞ্চলে, সেখানে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতা মোকাবেলায় কাজ করে যাচ্ছে কলকাতা পৌর সংস্থা। সোমবার গভীর রাত থেকেই চালু করা হয়েছে বেশ কয়েকটি পাম্পিং স্টেশন, মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন টিম। আগামী 24 ঘন্টায় কলকাতা ও এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এতে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। স্পেনের কাতালোনিয়ার পাহাড়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণে দাবানলে বন্ধ হয়ে গেছে প্রধান মোটরওয়ে। এছাড়া সিরিয়ার লাতাকিয়ায়ও বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পড়েছে হাজার হেক্টর বনভূমি। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। স্পেনের তরাগোনা প্রদেশের পলস পাহাড়ে সোমবার দুপুরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারে পানি দেওয়ার পরও দাবানলের বিস্তার রোধ করা যায়নি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত 150 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এলাকা দুর্গম হওয়ায় অগ্নি নির্বাপন কাজে বাধা তৈরি হচ্ছে। 4টি শহর ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। জরুরি যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে সড়ক। 75টি দমকল ইউনিট মাঠে রয়েছে, এর মধ্যে 16টি এয়ার ইউনিট ও 2টি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বাতাসের কারণে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ফ্রান্সের দক্ষিণের হেরল্ট অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। 2টি গ্রামের মাঝের 400 হেক্টরের বনাঞ্চল পুড়ে যায়। আগুন আংশিক নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 400 দমকল কর্মী শনিবার কাজ করেন। পরদিন 200 জনকে রাখা হয় ফের আগুন ছড়ানো ঠেকাতে। একযোগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দাবানলের ভয়াবহতাও বাড়ছে। অন্যদিকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে 4 দিন ধরে আগুন জ্বলছে। 10,000 হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রবল বাতাসের কারণে আগুন নেভানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পানি বিদ্যুৎ কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে আহত হয়েছেন অন্তত 43 জন। পাল্টা হামলায় মস্কো সহ রাশিয়ার অন্তত 3টি বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হয়। এদিকে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন নতুন রুশ বিরোধী নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার ভোরে ইউক্রেনের খার্কিভ ও জাপোরিঝিয়ায় সামরিক স্থাপনা টার্গেট করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেসামরিক নাগরিক, সামরিক কর্মী এবং 3 শিশুসহ আহত হয়েছেন বহু মানুষ। খার্কিভের মেয়রের অভিযোগ, এই হামলায় ইউক্রেনের সেনা সদস্য নিয়োগ ব্যবস্থা ভাঙার কৌশল। গত এক সপ্তাহেই হামলার শিকার হয়েছে পোলতাভা, ক্রিভি রিহি এবং ক্রেমেনচুকের ড্রাফট অফিস। এখনই দফতরগুলো আংশিক বন্ধ ও সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র। তবুও নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানান তারা। ইউক্রেনও জবাবে ড্রোন হামলা চালায় রাশিয়ায়। বেলগোরোদে আহত হন 2 জন, আর মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং নিঝনি নভগোরদ বিমানবন্দরে অন্তত 287টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতে তারা 120টি এবং দুপুর পর্যন্ত আরও 39টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনকে খুব কঠিনভাবে আঘাত করছে, তাই কিয়েভের আত্মরক্ষায় সহায়তা করবে ওয়াশিংটন। আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। এই বিশৃঙ্খলায় অনেক মানুষ মারা যাচ্ছে। একই দিন রাশিয়ার বিরুদ্ধে আর্থিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজে স্বাক্ষর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভিন্ন অর্থনৈতিক স্কিম লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় কিয়েভ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
বিদেশি পর্যটকদের পদচারণায় আবারও সরব হচ্ছে চীন। ৩০ দিন পর্যন্ত ভিসা মুক্ত প্রবেশাধিকার চালু করায় বাড়ছে আগ্রহ। কোভিড পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতেই উদ্যোগ। সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার হায়াত তাহরির আল শামস গোষ্ঠীর নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আসাদ সরকারের পতনের পর ওয়াশিংটনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে গোষ্ঠীটির উপর থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের খেতাব সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ কোরিয়া, জাপান সহ 14টি দেশের পণ্যে নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এই সময়সীমায় কোনো দেশের শুল্ক হার কমতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে এশিয়ার শেয়ার বাজারে গতি ফিরেছে। তেজিভাব দেখা দিয়েছে মার্কিন ডলারের মানে, কমেছে জ্বালানি তেল ও স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 90 দিনের সময়সীমা শেষ হচ্ছে বুধবার। এমন পরিস্থিতিতে পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়িয়ে 1 আগস্ট করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান সহ 14টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প। ট্রাম্পের বেঁধে দেয়া এই সময়সীমায় কিছু দেশের জন্য শুল্ক সমন্বয়ের সুযোগ থাকতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে এশিয়ার শেয়ার বাজারে গতি ফিরেছে। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI দিনের শুরুর লেনদেনে 0.2% বেড়েছে, যেখানে জাপানের নিক্কে সূচক বেড়েছে 0.4% এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে 1.5%। এদিকে ইউরোপের শেয়ার বাজারগুলোর প্যান ইউরোপিয়ান স্টকস 50 সূচক কমেছে 0.1%, জার্মান ড্যাক্স সূচক 0.1% আর FTSE পড়েছে 0.3%। এদিকে তেজিভাব দেখা যাচ্ছে মার্কিন ডলারের মানে। জাপানি ইয়েনের বিপরীতে মুদ্রাটির মান 0.2% বেড়ে 146.36 ইয়েনে দাঁড়িয়েছে, যা গেল 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আর ইউরোর বিপরীতে মান $1.17 স্থির হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় 2% বাড়লেও মঙ্গলবার নতুন শুল্ক হার আরোপের খবরে তা 0.5% পড়ে ব্যারেল প্রতি $67.59 নেমেছে। পাশাপাশি স্পট গোল্ডের দাম 0.2% পড়ে গেছে, প্রতি আউন্স দাঁড়িয়েছে $3,331। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বিদেশি পর্যটকদের পদচারণায় আবারও সরব হচ্ছে চীন। 74টি দেশের নাগরিকদের জন্য 30 দিন পর্যন্ত ভিসা মুক্ত প্রবেশাধিকার চালু করায় বাড়ছে আগ্রহ। কোভিড পরবর্তী অর্থনীতি ও পর্যটন খাত চাঙ্গা করতে এই উদ্যোগ নিয়েছে বেইজিং। কোভিডের বিধিনিষেধ তুলে নেওয়ার পরও 2023 সালে চীনে বিদেশি পর্যটক ছিল মাত্র 1,38,00,000, যা মহামারীর আগের তুলনায় অর্ধেকেরও কম। আর তাই ভিসা নীতি ঢেলে সাজিয়ে বিদেশিদের জন্য দরজা খুলেছে বেইজিং। জার্মানি, ফ্রান্স, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ পেতে যাচ্ছে বিশেষ সুবিধা। চলতি বছরের জুলাই পর্যন্ত 74টি দেশের নাগরিক চীনে 1 মাস ভিসা ছাড়াই থাকতে পারবেন। এর মধ্যে বেশিরভাগ ইউরোপীয় দেশ ও মালয়েশিয়া, উজবেকিস্তান সহ কয়েকটি নতুন সংযোজন রয়েছে। এমন উদ্যোগকে দেশের পর্যটনের জন্য যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও আফ্রিকার কোনো বড় দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত সুবিধা নেই। কিছু দেশের জন্য রয়েছে সীমিত ট্রানজিট ভিসা, যার মাধ্যমে তারা 10 দিনের জন্য চীনে প্রবেশ করতে পারবে, তবে পরে ফিরে যেতে হবে অন্য দেশে। সুইডেনের মতো ইউরোপীয় ধনী দেশও এই তালিকা থেকে বাদ পড়েছে, যার পেছনে রয়েছে দ্বিপাক্ষিক টানাপোড়েন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের রাফ নরহোল্ড বিমান ঘাঁটিতে পৌঁছালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই সফরে ম্যাক্রোঁ ও কিয়ার স্টারমার 37তম ফ্র্যাঙ্কো ব্রিটিশ শীর্ষ সম্মেলনের যৌথ আলোচনায় বসবেন। এতে প্রাধান্য পেতে পারে ইউক্রেন সহায়তা, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ অভিবাসন রোধ এবং দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। পাকিস্তানের পাঞ্জাবে অবৈধভাবে পোষা 18টি সিংহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে লাহোরের একটি বাসা থেকে পালিয়ে আসা সিংহের হামলায় 1 নারী ও
2 শিশু আহত হন। আহত 2 শিশু হাসপাতালে চিকিৎসাধীন হলেও তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ বিভাগ। লাইসেন্স ছাড়া বাড়িতে সিংহ রাখার দায়ে ওই সিংহটি উদ্ধার করে স্থানান্তর করা হয় সাফারি পার্কে। পরে মালিককে আটক করে পুলিশ। ঘটনার পর থেকেই তৎপর হয়ে পাঞ্জাবের ওয়াইল্ড লাইফ অ্যান্ড পার্কস বিভাগ 18টি অবৈধ সিংহ জব্দের পাশাপাশি 38টি সিংহ টাইগার প্রজনন খামারে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী সিংহ পোষার জন্য লাইসেন্স, নির্ধারিত খাঁচার পরিমাণ ও অন্যান্য মানদণ্ড মানা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অগাস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনুসকে চিঠি, ট্রাম্পের মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কা অর্থনীতিবিদের। গাজায় দ্রুতই হতে পারে যুদ্ধবিরতি জানালেন ট্রাম্প। ফিলিস্তিন রাষ্ট্র হলেও নিরাপত্তা থাকবে ইসরায়েলের হাতে বললেন নেতানিয়াহু। দখলদার বাহিনীর বর্বর হামলায় নিহত 53। এবং দুর্যোগের কবলে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ। ভয়াবহ বন্যায় টেক্সাসে প্রাণহানি ছড়ালো 100। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি, জ্বলছে সিরিয়াও। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।